সোনাপুর নামক গ্রামে রুমা ও সুমা নামে দুই বোন তার চাষির সাথে বাস করত। কারণ কিছুদিন আগে তাদের দুইজনের বাবা মা মারা গিয়েছিল। তাদের চাচি ছিল খুবই হিংসুটে ও চালাক। রুমা ও সুমা বাড়িতে আসার পরে তাদের বাড়ির চাকরকেও বাদ দিয়ে দিল, আর বাড়ির সমস্ত কাজ তাদের দুই বোনকে দিয়ে করাতে লাগলো। তার চাচিরও একটি মেয়ে ছিল, তার নাম ছিল লাবিবা। তার চাচি উর্মিলা তার মেয়ে লাবিবাকে খুবই ভালোবাসতো। একদিন লাবিবা এসে তার মাকে বলল, মা, আজকে আমার 1,00,000 টাকা চাই। কাল সুমি আন্টির মেয়ের বিয়ে, সেখানে সবাই দামি দামি লেহেঙ্গা পরে আসবে। আমাকে তুমি 1,00,000 টাকা দিবে, তা দিয়ে আমি সবচেয়ে দামি ব্র্যান্ডের লেহেঙ্গা কিনবো, যাতে আমার পোশাক হয় সবার চেয়ে সুন্দর। ঠিক আছে মা, অবশ্যই আমি তোমাকে দেব। একথা শুনে লাবিবা খুশিতে নাচতে নাচতে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে উর্মিলা লাবিবাকে নিয়ে লেহেঙ্গা কেনার জন্য যাচ্ছিল। তখন রুমা তার চাচিকে বলল, চাচি, আপনি লাবিবার জন্য মার্কেট করতে যাচ্ছেন? সস্তায় কাপড় পেলে আমাদের দুই বোনের জন্য কিনে আনবেন চাচি। আমাদের দুই বোনের কাপড়ই পুরনো হয়ে গেছে। নতুন কাপড় পরে আমরাও আন্টির মেয়ের বিয়েতে যেতে চাই চাচি। হ্যাঁ, সেখানে শুধু আমি আর আমার মেয়ে যাব, তোমরা কেউ যেতে পারবে না। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সেগুলো করো। অনেকগুলো কাপড় পরিষ্কার করতে হবে, তাড়াতাড়ি কাজে লেগে যাও, ঘরদোর পরিষ্কার করো। এখন সময় নষ্ট করো না, আমার সামনে থেকে সরে দাঁড়াও, আমার লেট হয়ে যাচ্ছে। এসব বলে উর্মিলা তার মেয়ে লাবিবাকে নিয়ে শপিংয়ে চলে গেল। মনে দুঃখ নিয়ে রুমা কাজ করতে শুরু করলো। সুমা এসে রুমাকে বলল, আপু, চাচি আমাদের উপরে কত অত্যাচার করে। খাবারও একবেলা দেয়, আর নিজের মেয়ের পুরনো কাপড়গুলো আমাদেরকে পরতে দেয়। তাও দেখো, সেই কাপড়গুলো ছিঁড়ে গেছে, আর আমাদের দিয়ে কত কাজ করায়। যদি আপুর শেষ ইচ্ছে না থাকতো, তাহলে আমরা এখানে কখনোই থাকতাম না। হ্যাঁ বোন, কথা তো ঠিকই বলেছিস, কিন্তু কি করার আছে বল। এখন এরকম খাবার আর ছেঁড়াফাটা কাপড় পরেই আমাদের জীবনযাপন করতে হবে। আমরা তো আন্টির মেয়ের হলদেতেও যেতে পারবো না। সুন্দর সুন্দর ড্রেস পরে সবাই সেখানে যাবে। আমারও অনেক মন চাচ্ছে লেহেঙ্গা পরে বিয়েতে যেতে, কিন্তু আমরা যেতে পারবো না। এসব বলে দুই বোন কাঁদতে লাগলো। সন্ধ্যের সময় লাবিবা তার মায়ের সাথে সেই ব্র্যান্ডের লেহেঙ্গা পরে বিয়েতে যাচ্ছিল। এটা দেখে সুমা তখন বলল, আপনারা তো পার্টিতে যাচ্ছেন, জানি না কতটা সময় লাগবে। যদি আমাদের ভাগের খাবারটা দিয়ে যেতেন, তাহলে আমরা দুই বোন রাত্রিতে খেতে পারতাম। মা, দেখো, এই দুই ছোট লোকের বাচ্চা সব সময় আমাদের বিড়ালের মতো রাস্তা আটকায়। আরে, একবেলা খাবার না খেলে কি তোরা মারা যাবি? আর তোদের খাবার দিতে গেলে এখন আমার লেট হয়ে যাবে। হ্যাঁ, মা তো ঠিকই বলেছে, আজকে খাবার না খেলে তো আর তোমরা মারা যাচ্ছ না। আর আজকে দুপুরে তো আমরা পিৎজা খেয়েছি হোটেলে গিয়ে, তাই তো কোনো বাঁচা খাবার নেই। কি দেবো তোমাদের? না খেয়েই থাকতে হবে। ও মা, কালকে যে রুটিটা তুমি টমের জন্য রেখেছিলে, টম খায়নি, ওটাই দিয়ে দাও। ওইটাই দুই বোনে ভাগ করে খা। ঠিক আছে, তোরা দুই বোন ওই রুটিটা ভাগ করে খেয়ে ফেলিস। একথা বলে উর্মিলা ও লাবিবা পার্টিতে চলে গেল। এইরকম আচরণ দেখে দুই বোন মনে খুবই কষ্ট পেল। চাচি আমাদেরকে কুত্তার রুটি খেতে বলল। সুমা তাদের মায়ের ছবির দিকে তাকিয়ে কাঁদতে থাকলো। মা, তুমি তাকিয়ে দেখছো তো চাচি আমাদের দুই বোনের উপরে কতটা অত্যাচার করছে? দেখেছো মা, আমাদেরকে টমের রুটি খেতে দিয়েছে। এই রুটি আমরা কিভাবে খাবো? চাচি আর লাবিবা সেখানে গিয়ে কত আনন্দ করবে, কত রকমের খাবার খাবে, আর আমরা এই টমের রুটি খাবো। আমাদের কি ভাগ্য মা, তুমি দেখো। এসব বলে দুই বোনই তার বাবা মার ছবির সামনে কাঁদতে থাকলো। তখন রুমা ও সুমার মায়ের ছবি থেকে একটি শব্দ আসলো, আমার মেয়েরা, তোমরা কেঁদো না। তোমাদের কান্না আমাদের সহ্য হয় না। আমরা জানি লাবিবা ও তার মা কতটা অত্যাচার করছে তোমাদের উপরে, কিন্তু মেয়েরা, তোমরা হতাশ হবে না। তোমরা ওই পার্টিতে অবশ্যই যাবে। না মা, আমরা যেতে পারবো না। আমাদের কাছে তো কোনো লেহেঙ্গাই নেই। আমরা এই ছেঁড়া ফাটা কাপড় পরে কিভাবে যাব মা? হ্যাঁ মেয়েরা, আমি সব কিছুই জানি, আমি সব কিছুই দেখছি।
আমি তোমাদের দুইজনকে হলুদ রঙের 2টা লেহেঙ্গা দিব, আর লেহেঙ্গা 2টা হবে জাদুর লেহেঙ্গা। সত্যি বলছো মা? তুমি আমাদের দুই বোনকেই হলুদ কালারের লেহেঙ্গা দেবে? মা তুমি অনেক ভালো। জানো মা, মা ছাড়া এই পৃথিবীতে কেউ কারো দুঃখ কষ্ট বোঝে না। তুমি থাকলে আজ আমাদের এতটা কষ্ট হতো না মা। সুমা, রুমা, তোমরা দুইজনে একটা কথা মনে রেখো, আমি তো তোমাদের এই জাদুর লেহেঙ্গা দিলাম, কিন্তু মা এই লেহেঙ্গাতে যেন ওদের দুইজনের হাত না পড়ে, তাহলে কিন্তু বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে। তোমরা হলুদের পার্টিতে যাবে, কিন্তু সেখানে কেউ তোমাদের চিনতে পারবে না। তারা দুইজনে তার মায়ের কথা বুঝে সেই অনুযায়ী পালন করে, আর লেহেঙ্গা দুইজন দেখে খুবই খুশি হয়। লেহেঙ্গা 2টা পরতে না পরতে তাদের দুই বোনের চেহারা একদমই পাল্টে যায়। তারা দুইজনেই দেখতে একেবারে রাজকুমারীর মতো হয়ে গেল। এবার তারা দুইজনে খুব খুশি হয়ে ওই হলদের অনুষ্ঠানে চলে গেল। সেখানে যাওয়ার পরে সেখানকার সবার নজর সুমা ও রুমার দিকেই ছিল। ওখানকার থাকা সবাই ওই দুজনের খুবই প্রশংসা করতে লাগলো, কিন্তু তারা কেউই তাদের দুজনকে চিনতে পারলো না। পার্টি থেকে বাড়িতে আসার পরে লাবিবা তার মাকে বলল, মা, পার্টিতে ওই দুই মেয়ে কোথা থেকে আসলো এত দামি ব্র্যান্ডের লেহেঙ্গা পরে? আমি এত টাকা খরচ করে দামি ব্র্যান্ডের লেহেঙ্গা কিনলাম যাতে আমি আমার বান্ধবীদেরকে দেখাতে পারি যে সবার চেয়ে আমার জামা হচ্ছে দামি, আর আমার মতো দেখতে যেন কাউকে না লাগে। কিন্তু ওই দুইটি মেয়ে আমার সকল পরিশ্রম তো জলে ভাসিয়ে দিল। লাবিবা, তুমি সত্যি বলেছো, তাদের দুজনের লেহেঙ্গা কত সুন্দর ছিল। এই রকম লেহেঙ্গা তো আমি কখনো দেখিনি। মনে হচ্ছিল যেন কোনো রাজকুমারী তারা। মা, আমি কিচ্ছু বুঝি না। আমি ওমনটাই লেহেঙ্গা চাই যেমনটা তারা দুই বোন পরে এসেছিল। তাদের মা মেয়ের এই আলোচনা সুমা ও রুমা দূরে দাঁড়িয়ে শুনছিল আর হি হি করে হাসছিল। এরপর রুমা সুমাকে বলল, আপু, ওই বোকারা তো বুঝতেই পারেনি যে রাজকুমারীর বেশে থাকা ওই দুই মেয়ে তুমি আর আমি। ভুলেও যেন এই কথাটা চাচিকে বলিস না। তোর কি মনে আছে বোন, মা কি বলেছিল? এটা কিন্তু বলা যাবে না কাউকে। এই বলে তারা দুই বোন আনন্দ করতে থাকলো। ওই লেহেঙ্গা আস্তে আস্তে তাহাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিল। এই ছিল আমার গল্প। বন্ধুরা, আমার গল্পটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনকে অন করে দাও, যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে চলে আসে নোটিফিকেশন আকারে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের শোনাবো সিন্ড্রেলা পরীর মা হওয়ার গল্প। তো চলো ফ্রেন্ডস, গল্পটি দেখা যাক। অনেক দিন আগের কথা। একটি গ্রামে মিলন নামে এক ব্যক্তি, সে তার গর্ভবতী স্ত্রীর সাথে বাস করত। তারা খুবই গরিব ছিল, দিন মজুরি করে অনেক কষ্টে তাদের সংসার চালাতো। কিছুদিন পরে তার স্ত্রী কবিতা যমজ বাচ্চার জন্ম দেয়, যার মধ্যে একটি ছিল মেয়ে আর আরেকটি ছিল ছেলে। যমজ বাচ্চা জন্ম নেওয়ার পরে ধাত্রীমা মিলনের কাছে গিয়ে বলল, বাবা মিলন, তোমার অনেক সুসংবাদ, তোমার 2টা বাচ্চা হয়েছে, একটা ছেলে আর আরেকটা মেয়ে। তাই মার কথা শুনে মিলন খুবই কষ্ট পেয়ে মনে মনে ভাবতে লাগলো, হায় আল্লাহ, তুমি আমাকে 2টা বাচ্চা কেন দিলে? উপরে একটা মেয়ে আছে, তাকেই তো খাওয়াতে পারি না। 2টা বাচ্চা আমি কিভাবে মানুষ করব? এই ভেবে মিলন তার স্ত্রী জ্ঞান ফেরার আগে তার একটি বাচ্চাকে কোলে নিয়ে জঙ্গলের দিকে চলে আসলো। বাচ্চা কোলের ভিতরে খুব কাঁদতে লাগলো। এমন তো অবস্থায় সে বাচ্চাকে একটি জঙ্গলে গাছের নিচে শুইয়ে দিল। বেটি, এছাড়া আমার কোনো উপায় নেই। আমি খুবই গরিব, আমি কিভাবে লালন পালন করব? তোমাকে তাই এখানেই রেখে গেলাম। এই বলে মিলন বাচ্চাকে সেখানে রেখে চলে গেল। মিলন চলে যাওয়ার পরে বাচ্চা আরো জোরে জোরে কাঁদতে থাক। গাছের ডালেই ঘুমিয়েছিল এক কাগনিভূত। কাগনিভূত বাচ্চার কান্নার আওয়াজে জাগা হয়ে গেল। এই বলে কাগনিভূত গাছের ডাল থেকে নিচে নামলো। নিচে নেমে দেখলো একটি মানুষের বাচ্চা গাছের নিচে পড়ে পড়ে কান্না করছে। বাচ্চাকে এভাবে পড়ে থাকতে দেখে কাগনিভূত মনের আনন্দে বলল, এই বলে যখন ওই বাচ্চাটাকে খাবার জন্য কাকনিভূত এগোতে লাগলো, এমত অবস্থায় হঠাৎ করে একটি পরী তার সামনে এসে দাঁড়ালো।
ওই পরীর নাম ছিল সিন্ড্রেলা। সিন্ড্রেলা কাকনিভূতকে বলল, আরে তুমি এই ছোট বাচ্চাকে কেন খেতে আসছো? তোমার মনে কি কোনো মায়া দয়া নেই? তুমি দেখতে পাচ্ছ না বাচ্চাটা কতটা অবুঝ? আমি কিছুতেই এই শিশুটাকে তোমার শিকার হতে দেব না। আমি এই শিশুটাকে রক্ষা করব। তুমি এখান থেকে চলে যাও। তুমি আমার শিকার আমার হাতে তুলে দাও। আমি এক্ষুনি এই শিকারকে ধরে খাবো, নইলে তোমার সাথে আমার চরম বোঝাপড়া হবে বলে দিলাম। কাকনিভূত আর সিন্ড্রেলার মধ্যে চরম মারামারি বেঁধে গেল। এক পর্যায়ে সিন্ড্রেলার জিতে গেল আর কাকনিভূত হেরে গেল। হেরে গিয়ে কাকনিভূত রাগান্বিত হয়ে বলল, তুমি আজকে আমাকে হারিয়ে দিয়েছো, কিন্তু এত সহজে আমি হার মানছি না। আমি আমার প্রতিশোধ নিতে অবশ্যই আসবো। এটা বলে গোসা হয়ে কাকনিভূত সেখান থেকে চলে গেল। এদিকে সিন্ড্রেলা পরী ওই বাচ্চাকে কোলের ভিতরে নিয়ে বলল, বাহ, কি সুন্দর বাচ্চা! এত ছোট একটা বাচ্চাকে কে মেরে ফেলার জন্য জঙ্গলে রেখে গেছে? কতটা নির্দয় আর পাষাণ হলে মানুষ এই কাজ করতে পারে। আহ! ওই বাচ্চা সিন্ড্রেলা পরীর কোলে এসে চুপ হয়ে গেল। সিন্ড্রেলা পরীকে দেখে বাচ্চা মুচকি মুচকি হাসতে লাগলো। কত সুন্দর তোমার হাসি! আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি তোমাকে পালবো। আমি কোনোদিন তোমাকে তোমার বাবা মার অভাব বুঝতেই দেব না। এরপর সিন্ড্রেলা পরী একটি সাধারণ মেয়ের রূপ ধারণ করলো এবং ওই বাচ্চাটিকে নিয়ে লালন পালন করতে লাগলো ওই গ্রামের ভিতরে। বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়ে গেল। সিন্ড্রেলা পরী ওই বাচ্চার নাম রেখে দিল বিনা, আর সিন্ড্রেলা পরী তার নিজের নাম পাল্টিয়ে রেখে দিল পায়েল। বাচ্চার বাবা মা ওই গ্রামেই বসবাসরত ছিল। এভাবে অনেক দিন অতিক্রম হয়ে গেল। একদিন বিনা ঘরে ঘুমিয়েছিল। ওদিকে কাকনিভূতের প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। সে সুযোগ বুঝে বিনাকে তার পাখার উপর করে উঠিয়ে নিয়ে গেল। এখন আমি প্রতিশোধ নেব। সিন্ড্রেলা পরী তো এই মেয়েকে নিয়ে আমার সাথে যুদ্ধ করেছিল। আজকে শেখাবে, আজ আমি আর রক্ত খাবো। কাকনিভূত বিনাকে উঠিয়ে নিয়ে যাওয়ার দৃশ্যটা গ্রামের কয়েকজন লোক দেখে ফেলল। আরে আরে, দেখো দেখো ভাই, বিনাকে কাকনিভূত তো উঠিয়ে নিয়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি পায়েল বুবুর কাছে গিয়ে সংবাদটা দেই। ওই লোকেরা তড়িঘড়ি করে বিনার বাড়িতে আসলো আর পায়েলকে জোরে জোরে ডাকতে লাগলো। পায়েল বুবু, পায়েল তুমি তাড়াতাড়ি বাহিরে এসো। শোনো, তোমার মেয়ে বিনাকে কাকনিভূত উঠিয়ে নিয়ে গেছে। আমি ওই কাকনিভূতকে চিনি, সে খুবই খারাপ। আমি ওকে কিচ্ছুতেই ছাড়বো না। এটা বলে পায়েল তার আসল রূপ অর্থাৎ সিন্ড্রেলা পরীতে রূপ ধারণ করলো। পায়েলের এই কাণ্ড দেখে গ্রামের লোক হতভম্ব হয়ে গেল। তারা আশ্চর্যজনিত হয়ে পায়েলকে জিজ্ঞেস করলো, আরে পায়েল বুবু, তুমি তো দেখছি পরী, তাহলে তুমি কেন মানুষের রূপ ধারণ করে আছো? আমাদেরকে বলো প্লিজ। ইতিমধ্যে বিনার আসল মা বাবাও সেখানে উপস্থিত হয়ে গেল। আরে বোন, তুমি কি তাহলে পরী? এটা তো আমরা আগে জানি না। হ্যাঁ, সে অনেক কথা। অনেক দিন আগে আমি একটি মানুষের বাচ্চাকে জঙ্গলে পড়ে থাকতে দেখি। তাকে অসহায় অবস্থায় কাঁদতে দেখে আমার অন্তরে মায়া হয়, আর তাকে লালন পালন করার জন্যই আমি আজ পরী থেকে মানুষ হয়েছি। আর এখনো অবধি আমি তাকে মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেই আসছি। সিন্ড্রেলা পরীর এই কথা শুনে মিলন হাউ মাউ করে কেঁদে উঠল। ওই বাচ্চা আমার স্ত্রী কবিতার পেট থেকে ওই বাচ্চা হয়েছিল। গরিবের তোর কারণে লালন পালন করতে পারবো না বলে আমি ওকে জঙ্গলে ছুড়ে আসি। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়ে মেরে ফেলতে চাইছো। তুমি ক্ষমা পাওয়ার উপযুক্তই না। আমি আমার সন্তানকে আমার বুকে ফিরে চাই। এটা শুনে সিন্ড্রেলা পরী বলল, বোন, তুমি চিন্তা করো না, আমি বিনাকে ফিরিয়ে নিয়ে আসবই ইনশাল্লাহ। বিনার জান বাঁচানোর জন্য প্রয়োজনে আমি আমার জীবনকেও দিয়ে দেব। একথা বলে সিন্ড্রেলা পরী চলে গেল আর গ্রামের লোকজন বলতে লাগলো, আরে মিলন, তুমি এটা কি কাজ করেছো? তুমি এটা বড় পাপের কাজ করেছো। এখন চলো আমরা সবাই মিলে পরীকে সাহায্য করি। এই বলে এলাকাবাসী সবাই জঙ্গলের দিকে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখলো সিন্ড্রেলা পরী চিৎকার করে কাকনিভূতকে ডাকছে।
কাকনিফুত, তুই আমার বাচ্চাকে কোথায় লুকিয়ে রেখেছিস? তাড়াতাড়ি বের কর, নইলে আমি তোর সাথে কিন্তু বোঝাপড়া করব। এসেছিস তাহলে? আমি জানতাম তুই অবশ্যই আসবি। এখন তুই তোর বিটিকে কিছুতেই আমার কাছ থেকে নিয়ে যেতে পারবি না, কারণ এত কয়েক বছরে আমি অনেক বেশি শক্তিশালী হয়েছি। এরপর কাকনিফুত সিন্ড্রেলা পরীকে দড়ি দিয়ে বেঁধে ফেলল। এটা দেখে বিনা বলল, কাকনিফুত, তোমার দুইটা পায়ে ধরি, তুমি আমার মাকে মেরো না। তুমি আমার জান নিয়ে নাও প্লিজ, তুমি আমার মায়ের কোনো ক্ষতি করো না। এবার এলাকাবাসী সবাই মিলে কাকনিফুতকে বলল, তুমি এদেরকে অনেক জ্বালিয়েছো, এখন আমরা সবাই মিলে তোমাকে শায়েস্তা করব। এলাকাবাসীদের মধ্যে একজন বৃদ্ধ লোকও ছিল। সে জাদুবিদ্যা জানত। সে মন্ত্র পড়ে কাকনিফুতকে ফু দিল। ফু দেওয়ার সাথে সাথে কাকনিফুতের সমস্ত শরীর জ্বলতে লাগলো। এক পর্যায়ে কাকনিফুত সেখানে মারা গেল। এইবার সিন্ড্রেলা বিনাকে কবিতার হাতে তুলে দিয়ে চলে যেতে লাগলো। তখন বিনা সিন্ড্রেলা পরীর হাত ধরে বলল, মা, তুমি কোথাও যাবে না, তুমিই আমার মা, তুমি আমার সাথে থাকবে প্লিজ। মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। এলাকাবাসীর সবার পরামর্শে সিন্ড্রেলা পরী তার মা হয়ে ওই এলাকায় থাকতে লাগলো। রামপুর নামক একটি গ্রামে মায়া নামের একটি মেয়ে তার মায়ের সঙ্গে বসবাস করত। মায়া ছিল শান্ত এবং সুশীল স্বভাবের একটি মেয়ে। মায়া প্রত্যেক জায়গায় প্রত্যেক কম্পিটিশনে ফার্স্ট হতো। তার মধ্যে শুধু একটাই কমতি ছিল, যে তার মাথায় চুল অনেক ছোট ছোট ছিল, যার কারণে তার সকল বান্ধবীরা তাকে নিয়ে মজা করত। একদিন স্কুলে টিফিনের সময় সকল বাচ্চারা মাঠে খেলা করছিল। তখন তাদের কাছে মায়া যায় আর বলে, আমি কি তোমাদের সাথে খেলতে পারি? মায়া, তোমার মাথায় তো চুলই নেই, আর তুমি যদি আমাদের সাথে খেলো তাহলে না আমাদের চুলও তোমার মতো হয়ে যায়। মায়া, তোমাকে দেখে তো এমনটা মনে হচ্ছে যে তুমি কিছুদিনের মধ্যে টেকো হয়ে যাবে। এমন ভাবেই মায়ার সকল বান্ধবীরা মায়াকে নিয়ে ভীষণ মজা করে, কিন্তু মায়া এর কোনো প্রতিবাদ করে না। সে চুপচাপ তার বান্ধবীদের কথাগুলো শুনে যায়। সে তাদের কোনো কথার উত্তর দেয় না, কিন্তু মায়া মনে মনে ভীষণ কষ্ট পায়। সে কি বা করবে, এর কারণে সে চুপচাপ সেইখান থেকে চলে যায় আর বেঞ্চের ওপর একা একা বসে সকল বাচ্চাদের খেলা করতে দেখে। এমনই একদিন মায়া স্কুল থেকে বাড়িতে যাচ্ছিল। তখন সে রাস্তাতে আহত একটি পাখিকে দেখতে পায়, যাকে আকাশ থেকে উড়ে আসা একটি চিল শিকার করতে যাচ্ছিল। এইটা দেখে মায়া তাড়াতাড়ি সেই পাখিটির কাছে যায় আর একটি লাঠি দিয়ে সেই চিলটিকে ভয় দেখিয়ে সেইখান থেকে তাড়িয়ে দেয়। পাখিটি যন্ত্রণায় ছটফট করছিল। মায়া সেইখান থেকে পাখিটিকে উঠিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে আর বাড়িতে তার খুব ভালোভাবে সেবা যত্ন করে। ছোট্ট পাখি, এখন তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, এরপর তুমিও খোলা আকাশে উঠতে পারবে। তখন সেই পাখিটি একটি পরীতে বদলে যায়, যেটা দেখে মায়া ভীষণই ভয় পেয়ে যায়। ভয় পেও না মেয়ে, আমি পরিলোকের কেশ করি। আমি পরিলোক থেকে পৃথিবীলোকে বেড়াতে এসেছিলাম। তখন পাতাল লোকের এক